আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে। তো এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো সেই সমাধান শুরু করার আগে তোমাদেরকে একটু ইজি কেমিস্ট্রি বই সম্পর্কে বলতে চাই যে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটিতে অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো নতুনভাবে তোমরা এখন দেখতে পাবা। নাম্বার 1 বলতে পারো তোমরা টাইপ ভিত্তিক এমসিকিউ। এইখানে আমরা প্রত্যেকটা এমসিকিউকে কিন্তু হচ্ছে কি যে একটা টাইপের মধ্যে বিভক্ত করে সেগুলোকে তোমাদের জন্য সমাধান করে দিচ্ছি। নাম্বার 2 তোমরা 3 রকমের সাজেশন, রোড টু মিশন 100, রোড টু মিশন সাইক্লোন, বোর্ড অ্যানালাইসিস, 3 রকমের সাজেশন পাবা। নাম্বার 3 তোমরা বেসিক সহ অন্যান্য সকল কিছুর কিউআর কোড ভিত্তিক ভিডিও পাচ্ছ। তো এই সকল কিছুই তোমাদের জন্য একদম খুব সুন্দর এবং গুছানোভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে করে ইজি কেমিস্ট্রি বইটি হাতে থাকা মানে একজন কেমিস্ট্রি শিক্ষক তোমার বাসায় আছে, তোমার সাথে আছে, তোমাকে জাস্ট কিউআর কোড স্ক্যান করে ভিডিওটি দেখতে হবে। শুধুমাত্র এইটুকু কষ্ট করতে পারলেই তোমার যত কনফিউশন বলো, যত ইনকোয়ারিজ বলো, সেগুলো সব দূরীভূত হয়ে যাবে। তো আমি আশা করবো তোমরা বইটি সংগ্রহ করবে, তোমরা বইটি কিনবে, বইটি পড়ে কেমিস্ট্রিতে ভালো করবে এবং এই কেমিস্ট্রিতে যখনই ভালো করবে তখনই আমরা আমাদের সেই সার্থকতা, তোমাদের পিছনে যে এত এফোর্ট দিচ্ছি, এই যে প্রত্যেকটা পর্বের ভিডিও করতেছে আমরা টিচাররা কষ্ট করে, সেই কষ্টটা তখন সার্থকতা অর্জন করবে যদি তোমরা বইটি কিনে পড়ো এবং সেই পড়ার মাধ্যমে নিজেরা কেমিস্ট্রি বলো বা অন্যান্য বিষয়ের কথা বলো, যখন তোমরা ভালো করবে তখনই আমাদের সেই সফলতা আমরা খুঁজে পাবো। আচ্ছা, এবারে চলো আমরা যাই আমাদের পরবর্তী যে প্রশ্ন নিয়ে কথা বলবো। আমরা এবার ষষ্ঠ অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2025 এর একটি বোর্ড প্রশ্ন নিয়ে কথা বলবো। তো চলো আগে আমরা একটু উদ্দীপক দেখি। উদ্দীপকে দুইটা বিকার দেখা যাচ্ছে, পাত্র এ এবং পাত্র বি। পাত্র এ এর মধ্যে আছে নাইট্রিক অ্যাসিড, পাত্র বি এর মধ্যে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে আর একটা বেলুন রয়েছে, মানে অ্যানাদার একটা চিত্র। বেলুনের মধ্যে আছে অ্যামোনিয়া গ্যাস আছে 34 গ্রাম, অ্যামোনিয়া গ্যাস আছে 34 গ্রাম। সো তিনটা তথ্য আমরা এখান থেকে পাচ্ছি। আচ্ছা, এবারে প্রশ্ন, মোল কাকে বলে? বলো তো মোল কাকে বলে? কোনো পদার্থের 6.023 10⁻23 এতটি অণুর ভরকে মোল বলে, বা কোনো পদার্থের গ্রাম আণবিক পরিমাণকে মোল বলে। সো তুমি এইভাবে অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারো। তো এখানে সংজ্ঞা দিচ্ছে যে কোনো রাসায়নিক পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 10⁻23 এতটি পরমাণু অণু আয়তন থাকে, সেই পরিমাণকে পদার্থের মোল বলা হয়। কোনো পদার্থের কোনো গ্যাসীয় পদার্থের 22.4 লিটারকে ওই পদার্থের মোল বলে, এটা বললেও হবে। সো আমরা মোলের সংজ্ঞাটা অনেকভাবে দিতে পারি। কোনো পদার্থের আণবিক ভরকে বা পারমাণবিক ভরকে তার মোল বলে, এটাও হবে। তোমার যে কোনো একটা ক্রাইটেরিয়া তুমি নির্দিষ্ট করে যদি দিতে পারো সেটাই হয়ে যাচ্ছে। হতে পারে সেটা পরিমাণ, হতে পারে সেটা সংখ্যা, হতে পারে সেটা আয়তন, যে কোনো একটা যদি আমরা সুন্দরভাবে দিই তাতেই আমাদের এই অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা, নাম্বার 2, আয়রন একটি অবস্থান্তর মৌল, ব্যাখ্যা করো। আয়রন একটি অবস্থান্তর মৌল, এটা আমাকে ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা ফার্স্টে আয়রনের কাছে যাব, গিয়ে সেখান থেকে আমরা দেখো এখানে আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করলাম। তো আয়রনের ইলেকট্রন বিন্যাস করে আমরা এর আয়নের আকৃতি দেখার চেষ্টা করলাম। তো যেহেতু আর্গন 1:2s2 2p6, তারপরে কি হচ্ছে 3s2 3p6, এই পর্যন্ত আমাদের আর্গন। সো এই জন্য আমরা আর্গনটাকে ঠিক রেখে আমাদের 3d6 করে ফেললাম। আর যেহেতু 4s2 থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, সেই জন্য 2+, মানে Fe2+ কি হবে, 4s থেকে 2টি ইলেকট্রন চলে যাবে আর আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস থাকতেছে প্লাস 3d6 থাকতেছে। আর Fe3+ কি হচ্ছে, এই যে ডি থেকেও একটা ইলেকট্রন কমে যাচ্ছে, আগে ডিতে ছিল 6টা, এখন ডিতে হয়ে যাচ্ছে কয়টা, 5টা। তো বলতেছে যে Fe2+ এবং Fe3+ উভয় আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ, অর্থাৎ অসম্পূর্ণ ডি অরবিটাল বিদ্যমান। অর্থাৎ আমাদের কথা হচ্ছে যে কোনো ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল যদি একদমই শূন্য হয়ে যায়, আর না হয় একদম হচ্ছে 3d10 বা 4d10 হয়ে যায়, তখন আমরা তাকে অবস্থান্তর মৌল বলতে পারবো না। বাট তুমি আয়রনের বেলা চিন্তা করো, এখানে ডিতে কয়টা আছে, 6টা, তাহলে এখানেও ডিতে 6টা, এই 6টা হচ্ছে জাস্ট নর্মাল কেস। আয়নের ডিতে কয়টা আছে, 6টা, আয়নের ডিতে কয়টা আছে, 5টা, তাহলে ডি শূন্য কি হয়েছে, না। ডি কি d10 হয়েছে, না। সো যেহেতু দুইটার কোনোটাই হয় নাই, শূন্যও হয় নাই 10ও হয় নাই, তাহলে একে আমরা কি বলতে পারবো, একে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো। অবস্থান্তর মৌল হওয়ার জন্য ফার্স্টে থেকে ডি ব্লক হতে হবে এবং সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকবে আর কি, একদম 0ও হবে না বা একদম 10ও হবে না। তখন তাকে আমরা এই যে এরকমভাবে বলতে পারবো যে এটা একটা অবস্থান্তর মৌল, আয়রন একটা অবস্থান্তর মৌল। আচ্ছা, 3 নাম্বার, প্রমাণ অবস্থায় বেলুনে বিদ্যমান গ্যাসের আয়তন নির্ণয় করো। এই যে দেখো আমাদের যে একটা বেলুন রয়েছে, এই বেলুনের আয়তন কত হবে সেটা এখন আমাকে নির্ণয় করতে বলছে প্রমাণ অবস্থায়। তো আমরা গ এর অ্যান্সার সম্পূর্ণ করব। তো ফার্স্টে দেখো, যেহেতু অ্যামোনিয়ার কথা বলেছে NH3,
অ্যামোনিয়া গ্যাস, সংকেত CH3। এই অ্যামোনিয়া গ্যাসকে আমরা দুইটা পার্টে ভাগ করব মোলের, যেহেতু আয়তন নিয়ে কথা বলতেছে, তার মানে অ্যামোনিয়া গ্যাসের 1 মোলের এসটিপি আয়তন কত হবে? 1 মোলের এসটিপি আয়তন হবে 22.4 লিটার। অ্যামোনিয়া গ্যাসের 1 মোলের এসটিপি আয়তন হবে 22.4 লিটার। আর যেহেতু আমাদেরকে প্রশ্নে ভর নিয়েও কথা বলেছিল, দেখো 34 গ্রাম পরিমাণ দিয়েছে, তাহলে আমরা এখানে 1 মোলের পরিমাণটা বের করলাম। সেই 1 মোল কত? 17 গ্রাম। 17 আসলে কি হবে? নাইট্রোজেনের ভর কত? আণবিক ভর কত? 14। আর হাইড্রোজেন 3 × 1, তার মানে 3, তাহলে যোগ করলে কত হচ্ছে? 17 হচ্ছে। তো আমরা মোলের বিচারে আয়তন পেলাম, মোলের বিচারে আণবিক ভর পেলাম, নাম্বার 2। এবারে আসলে আমরা ঐকিক নিয়মে যাব। সো ঐকিক নিয়মে যাব, আমাকে প্রশ্নে কি বের করতে বলেছে? আমাকে প্রশ্নে আয়তন বের করতে বলেছে। আর প্রশ্নে আমার কাছে কি তথ্য দিয়েছে? প্রশ্নে আমাকে ভরের তথ্য দিয়েছে। তাহলে কি দেখা যায় দেখো তো, 17 গ্রাম অ্যামোনিয়া এর এসটিপি আয়তন 22.4 লিটার। এটা লেখা যায়। এখান থেকে দুইটি রিলেশনকে যদি আমরা একত্রিত করি, তাহলে সেই জিনিসটাই লিখলাম যে 17 গ্রাম অ্যামোনিয়া এর এসটিপি আয়তন 22.4 লিটার। একের কত? আর এই যে প্রশ্নে যে 34 গ্রাম দেওয়া ছিল আমাদেরকে, প্রশ্নে যে 34 গ্রাম দেওয়া ছিল, সেই 34 গ্রামের এসটিপি আয়তন কত? সো দেন এখান থেকে আমরা পেলাম 44.8 লিটার। 44.8 লিটার। তাহলে বলা যায় যে 34 গ্রাম অ্যামোনিয়া এর এসটিপি আয়তন 44.8 লিটার। ব্যাস, আমাদের গয়ের অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। যাচ্ছি ঘয়ের প্রশ্নে। ঘয়ের প্রশ্নে কি বলেছে দেখো, উদ্দীপকের বিক্রিয়ায় একটি বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক বিশ্লেষণ করো। এই যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই বিক্রিয়ায় একটা বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক হিসেবে কাজ করবে। আমাকে মূলত এই জিনিসটা এখানে কি করতে বলেছে? ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা ঘ নাম্বার প্রশ্নে যাব। তো দেখো ফার্স্টে আমাকে কি করতে হবে, আমি এটাকে একটু নিচে নিয়ে আসতেছি, আমরা সবগুলো পয়েন্ট নিয়ে কথা বলবো। ওকে ফাইন। তাহলে আসলে আমরা ফার্স্টে বিক্রিয়াটা একটু ভালো মতো বসে দরকার। নাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। নাইট্রিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করো, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে নাইট্রেট মূলক। ক্যালসিয়াম হচ্ছে 2+, হাইড্রোক্সিল হচ্ছে মাইনাস। তাহলে ক্যালসিয়াম যাবে নাইট্রেট মূলকের সাথে, উৎপন্ন করলো ক্যালসিয়াম নাইট্রেট। এখানে ক্যালসিয়ামের যোজনী 2 বিধায় কিন্তু নাইট্রেটের পাশে 2 বসছে, আর নাইট্রেটের যোজনী 1 বিধায় ক্যালসিয়ামের পাশে আর 1 দেখানোর দরকার নেই। আচ্ছা, সেকেন্ড হচ্ছে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মূলক মিলে তৈরি হচ্ছে H2O, পানি। এবার প্রশ্ন হচ্ছে তোমার উৎপাদে নাইট্রেট মূলক এখানে কয়টা? যেহেতু পাশে 2, তার মানে নাইট্রেট মূলক এখানে 2টা। আর এখানে নাইট্রেট মূলক আছে কয়টা? এখানে নাইট্রেট মূলক আছে একটা। সো নাইট্রেট মূলককে যদি ব্যালেন্স করতে চাই, আমাকে এখানে একটা কি দিতে হবে? 2 দিতে হবে। এখানেও একটা 2 দিতে হবে। তো যখন আমরা এখানে 2 দেবো, তখন তো আমার সব কিছু বেড়ে যাচ্ছে, তখন আমার হাইড্রোজেন ডাবল হয়ে যাচ্ছে, নাইট্রেট ডাবল হয়ে যাচ্ছে। সো 2টা হাইড্রোজেন, আর এখানে হাইড্রোক্সিল মূলক আছে কয়টা? 2টা। 2টা হাইড্রোজেন, 2টা হাইড্রোক্সিল মূলক। তাহলে কত অণু পানি তৈরি হতে পারে সেখান থেকে? 2 অণু পানি তৈরি হতে পারে। কত অণু পানি? সেখান থেকে 2 অণু পানি তৈরি হতে পারে। আচ্ছা ফাইন, গেল এটা। এবারে আসো বিক্রিয়া থেকে পাই। তাহলে আমরা বিক্রিয়া থেকে দুটো তথ্য পাচ্ছি, একটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আছে 2 মোল, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে কত মোল? 1 মোল। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে কত মোল? 1 মোল। 2 মোল নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত? 126 গ্রাম। দেখো নরমালি 1 মোলের ভর, 1 মোল নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 63। তো যেহেতু আমার বিক্রিয়াটা সম্পন্ন করতে লাগতেছে 2 মোল, সেজন্য 63 × 2 = কত গ্রাম? 126 গ্রাম। 126 গ্রাম। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লাগতেছে 1 মোল বিক্রিয়াটা ব্যালেন্স করতে হলে, সেই জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল মানে 74 গ্রাম। তাহলে আমরা 1 × 74, তার মানে 74 গ্রাম। তাহলে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো পাচ্ছি আমি কোন জায়গা থেকে? এই তথ্যগুলো পাচ্ছি আমি বিক্রিয়া থেকে। কোন জায়গা থেকে তথ্যগুলো পাচ্ছি আমি? তথ্যগুলো পাচ্ছি আমি বিক্রিয়া থেকে। এবারে আসো আমরা উদ্দীপকের দিকে একটু ফোকাস করব। উদ্দীপকে আমরা কি দেখতে পাই? তো উদ্দীপক থেকে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 3 গ্রাম রয়েছে, প্রশ্নে 3 গ্রাম বলেছে, বাট নাইট্রিক অ্যাসিড কতটুকু সেটা আমাকে প্রশ্নে ক্লিয়ারলি বলে নাই। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 3 গ্রাম সেটা আমাকে বলেছে। সো উদ্দীপক থেকে পাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম? 3 গ্রাম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম? 3 গ্রাম। আর নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা আমরা ওই যে মোলারিটির একটা সূত্র আছে, মনে আছে? SVM = 1000W। তাহলে এই সূত্র দিয়ে আমরা নাইট্রিক অ্যাসিডের পরিমাণটা বের করতে পারবো। এখানে দেখো সাপোর্টিভ সকল তথ্য তোমাকে দিয়ে দিছে। নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা দিছে, নাইট্রিক অ্যাসিডের আয়তন দিছে। নাইট্রিক অ্যাসিড যেহেতু বলছে, তার মানে তুমি সেখান থেকে আণবিক ভর M বের করতে পারতেছো। সো V পাচ্ছ, S পাচ্ছ, M পাচ্ছ, W তো তাহলে এখান থেকে ইজিলি বের করা যায়। এই যে আমরা এখান থেকে এই প্রক্রিয়ার মাধ্যমে W বের করলাম। তাহলে আমার কাছে এখন মোট 4টা ভ্যালু রয়েছে। 2টা পাচ্ছি বিক্রিয়া থেকে, যে নাইট্রিক অ্যাসিড 126 গ্রাম আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 74 গ্রাম। আর 2টা পাচ্ছি উদ্দীপক থেকে, যার একটা হচ্ছে 3 গ্রাম আর একটা হচ্ছে 2.52 গ্রাম। ব্যাস এইটুকু ক্লিয়ার আমরা করতে পারলাম। এবারে আসো আমরা উদ্দীপক থেকে আমরা বিক্রিয়া থেকে যেই তথ্যটা পেয়েছি, সেই তথ্য থেকে আমরা ঐকিক নিয়মে লাইন তৈরি করব। তাহলে কি তথ্য পেয়েছি? যে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে? 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। সো এইটা এখন আমাকে করতে হচ্ছে, এই যে আমরা এখানে জাস্ট এই যে
দেখো তাহলে কি লিখলাম, 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড কতটুকুর সাথে বিক্রিয়া করবে, আর 2.52 যেটা আমাকে প্রশ্নে বলে দিয়েছিল, এই যে এই পৃষ্ঠায় আমাদের 2.52 ছিল, এই 2.52 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে, এই 2.52 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে। সো এখান থেকে পাচ্ছি আমরা 1.48 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 1.48 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে আমরা এখন আমাদের কাছে এস্টিমেশনটা ক্লিয়ার যে 2.52 গ্রাম নাইট্রিক অ্যাসিডের জন্য আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সর্বোচ্চ দরকার কতটুকু, 1.48 গ্রাম। ওকে, এইটুকু আমরা ঐকিক নিয়মের মাধ্যমে বিক্রিয়া থেকে বের করতে পারলাম। তো নেক্সট লাইনটা ফলো করো, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে প্রশ্নে আমাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে কত গ্রাম বলো তো, প্রশ্নে আমাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে 3 গ্রাম, আর এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আসলে আছে মানে আসলে দরকার কত গ্রাম, 1.48 গ্রাম। তাহলে তোমাকে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি 3 গ্রাম, আর তোমার 3 গ্রামের দরকার নাই, তোমার দরকার হচ্ছে শুধুমাত্র 1.48 গ্রাম। এই জন্য বলা হচ্ছে যে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে 3 গ্রাম, যা প্রয়োজনের তুলনায় বেশি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা যতটুকু প্রয়োজন তার থেকে কি আছে, বেশি আছে। অতএব যে কম থাকবে, আমরা লিমিটিং বিক্রিয়ক কাকে বলে, যার পরিমাণটা কম থাকবে সেই তো লিমিটিং বিক্রিয়ক হবে। অতএব এখানে নাইট্রিক অ্যাসিড আমাদের কি, লিমিটিং বিক্রিয়ক। নাইট্রিক অ্যাসিড আমাদের এখানে কি, লিমিটিং বিক্রিয়ক। ব্যাস, তাহলে আমরা এই যে ঐকিক নিয়মের মাধ্যমে কম্পেয়ার করে এখানে ডিসিশন দিতে পারি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা যেহেতু কম রয়েছে, সেহেতু এখানে নাইট্রিক অ্যাসিড যেহেতু বেশি রয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা যেহেতু বেশি রয়েছে, সেহেতু এখানে নাইট্রিক অ্যাসিডটা কি হবে, লিমিটিং বিক্রিয়ক হবে। সো আমাদের ঘতে বলছে যে একটা লিমিটিং বিক্রিয়ক হবে, এবং সেইটা অ্যান্সার আমরা আসলে এখানে পেয়ে গিয়েছি। ওকে, তো আমি তোমাদেরকে আসলে বলবো যে এই ইজি কেমিস্ট্রি বইয়ের প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা এভাবে সুন্দর মতো ধরে ধরে শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যাতে করে শিক্ষার্থীরা বিষয়টি খুব সুন্দর স্মুথলি জিনিসটা বুঝতে পারে, তাদের কোনো সমস্যা না হয়। তো আজকের পর্বটি তাহলে আমি এখানে শেষ করতেছি। নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।